টেমস লন্ডনের লংগেস্ট রিভার, যার ওপর অনেক ব্রিজ আছে। তার মধ্যে একটি অন্যতম ব্রিজ হলো ওয়েস্টমিনস্টার ব্রিজ। যেই ব্রিজ থেকে লন্ডন শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং সকালে সেই লন্ডন শহরের সৌন্দর্য দেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মুগ্ধ হয়ে একটি সনেট রচনা করেন, যার নাম হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা ৩রা সেপ্টেম্বর ১৮০২ সালে রচিত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনি একজন রোমান্টিক এজের বিখ্যাত কবি ছিলেন। ইনি জন্মগ্রহণ করেন ১৭৭৭ সালে এবং মারা যান ১৮৫০ সালে। রোমান্টিক এজ শুরু হয় ১৭৯৮ সালে এবং শেষ হয় ১৮৩৭ সালে। ইনি প্রধানত নেচারকে কেন্দ্র করেই লিখতেন। আর রোমান্টিক এজের অন্যতম বৈশিষ্ট্য ছিল এই সময় কবিরা নেচারকে কেন্দ্র করে লিখতেন এবং নেচারের সাথে স্পিরিচুয়ালিটির যে কানেকশন সেটা তারা ফুটিয়ে তুলত। এবং এই সময়ে অত্যন্ত সহজ সরলভাবে কবিরা লেখার চেষ্টা করত, যাতে সাধারণ মানুষরা তাদের কবিতা পড়তে পারে। এই সময় কবিতার মূল বিষয়বস্তু ফিলিংস এবং ইমোশনস ছিল। কিছু কিছু ক্ষেত্রে সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃত এলিমেন্টস বা সামগ্রীও কিন্তু পাওয়া যায় তাদের কবিতায়। তো অনেকেই মনে করে রোম্যান্টিক মানে আমরা যেটা অনস্ক্রিন রোম্যান্স বা নায়ক নায়িকার প্রেম কাহিনী বুঝি, না। রোম্যান্টিক এজ যেখানে নেচারকে নিয়ে অ্যাডভেঞ্চার করেছে কবিরা, যেখানে নেচারের সৌন্দর্যকে প্রত্যেকটা লাইনে তারা ফুটিয়ে তুলেছে এবং নেচারের প্রতি তাদের ইমোশনস গুলোকে ফুটিয়ে তুলেছে। তো ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটিও তার কোনো ব্যতিক্রম নেই। এই কবিতাতেও তোমরা দেখতে পাবে সকালের লন্ডন শহরটিকে, যেটা অত্যন্ত দেখতে সুন্দর, এবং এখানে তিনি কন্ট্রাস্ট করেছেন যে একটা হাসেল বাসেল যুক্ত যে লন্ডন শহর, যেখানে অত্যন্ত হই হুল্লোড়, চেঁচামেচি, গাড়ির আওয়াজ, চিমনির ধোঁয়া ইত্যাদি পূর্ণ যে আরবান লাইফ বা আরবান এরিয়া, তার সাথে অত্যন্ত আলাদা এই লন্ডন শহরের বিউটি, যেটা এখানে ওয়ার্ডসওয়ার্থ দিয়ে। ক্লাস 11 সেমিস্টার 1-এ তোমাদের এই কবিতাটি পড়তে হবে এবং এখান থেকে তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেন আসবে, এমসিকিউ কোয়েশ্চেন। তো এই কবিতাটি বোঝার জন্য তোমাদের আগে এর প্রেক্ষাপট বুঝতে হবে। চলো দেখে নিই কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে। এই কবিতাটি যখন কবি ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন এবং সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি লন্ডন শহরটা দেখে অভিভূত হন এবং এতটাই তিনি সৌন্দর্য বোধ করেন যে তিনি তার সেই ইমোশনস দিয়ে বা সেই সৌন্দর্য বোধ থেকে একটি আস্ত সনেট রচনা করেন। এই কবিতাটি 14 লাইনের একটি সনেট। সনেট ইংলিশ লিটারেচারে 2 রকম হয়, একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট আর ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। এই সনেটটি হলো ইটালিয়ান সনেট। এখানে আমরা 14টা লাইন দেখতে পাবো এবং যার মধ্যে 8টা লাইন হলো অক্টেভ এবং শেষ 6টা লাইনকে আমরা বলবো সেস্টেট। প্রত্যেকটা কবিতারই ছন্দ থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। এখানেও রাইম স্কিম আছে। এখানে দেখো রাইম স্কিমটা কিরকম, তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রথম লাইনের শেষে ফেয়ার আছে, তারপরের লাইনের শেষে বাই, মাজেস্টি, ওয়্যার। তাহলে এখানে রাইম স্কিম হলো এ বি বি এ। আবার দেখো বেয়ার, লাই, স্কাই, এয়ার, এ বি বি এ। সেস্টেটে হবে স্টিপ, হিল, ডিপ, বিল, অ্যাসলিপ, স্টিল। এখানে হবে সি ডি সি ডি সি ডি। ঠিক আছে, তো এরকম রাইম স্কিম। আর এখানে মিটার হলো আয়াম্বিক পেন্টামিটার। এই কবিতাটিতে ঢোকার আগে আমি বলে রাখি, এখানে তোমাদের কয়েকটা লিটারেরি ডিভাইস আছে। কবিতা বোঝার জন্য লিটারেরি ডিভাইসকে অবশ্যই আমাদের জানতে হবে। তোমাদের পরীক্ষায় হয়তো এর ডেফিনেশন চাইবে না, কিন্তু কোন লাইনে কোন লিটারেরি ডিভাইস ইউজ করা হয়েছে সেটা জানতে চাইতে পারে। তো তোমরা মন দিয়ে কবিতাটি কিন্তু শুনবে।
আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে এমন কিছু জিনিস নেই যেটা অনেক সুন্দর। দেখো এখানে বাড়িয়ে বলেছে, মানে কবি এতটাই মুগ্ধ হয়েছেন লন্ডন শহরের সৌন্দর্য দেখে, এখানে তিনি হাইপারবোল ইউজ করেছেন। হাইপারবোল মানে যেখানে কবি একটু বাড়িয়ে চাড়িয়ে বলেন, একটু ব্যাপারটাকে বেশি আহ, যেটা যেটা মানে দেখছেন তার থেকেও অনেক বেশি বাড়িয়ে বলছেন, মানে তার ইমোশনসটাকে, সেই স্ট্রং ইমোশনকে বোঝানোর জন্য যেই ওয়ার্ড গুলো ব্যবহার করেন সেটাই হচ্ছে হাইপারবোল। এখানে বলেছে যে পৃথিবীর কাছে এমন কোনো জিনিস নেই, সুন্দর জিনিস নেই দেখানোর মতো। এটা কি সত্যি? এটা তো সত্যি নয় যে পৃথিবীর কাছে তো আরো অনেক সুন্দর জিনিস আছে, কিন্তু ওই মুহূর্তে কবির ওই জায়গাটা এতই ভালো লেগেছে, তিনি এইরকম ভাবে এক্সপ্রেস করতে বাধ্য হয়েছেন। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। সেই পাশ কাটিয়ে চলে যায় যে নির্জীব, বোকা। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই দৃশ্যটি মর্মস্পর্শী, এটা তার নিজের মহিমায়। তো লন্ডন শহরের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে তার হৃদয়কে স্পর্শ করে গেছে, এবং এই সৌন্দর্যটা কোনো আর্টিফিশিয়াল নয়, এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য, তার নিজের মহিমা এটা, কোনো কেউ এটাকে সাজিয়ে দেয়নি। তারপরে দেখো, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি পোশাকের মতো পড়ে আছে। তো দেখো এই শহরটিকে পার্সনিফাই করা হয়েছে। শহর তো আর কোনো পোশাক পরে থাকে না, তো এখানে বলা হয়েছে পোশাকের মতো পড়ে আছে। আর দেখো ডথ, ডথ হলো আর্কেইক ইংলিশ। তো প্রাচীনকালে বিভিন্ন লিটারেচারে, ইংলিশ লিটারেচারে এই ডথ কথাটা ইউজ করা হতো, এখন যার পরিবর্তে আমরা ডু ইউজ করি। তারপরে দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সকালের সৌন্দর্য নিস্তব্ধ এবং সাজসজ্জাহীন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা এবং মন্দির দাঁড়িয়ে আছে ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। উন্মুক্ত আকাশের নিচে, মাঠে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। তো সমস্ত উজ্জ্বল এবং চকচকে, যেটা ধোঁয়াহীন বাতাসে লাগছে। ধোঁয়াহীন বাতাস, কারণ সকালের লন্ডন শহর যেখানে গাড়ি ঘোড়ার চাপ কম, যেখানে এখনো চিমনি হয়তো চালানো হয়নি কলকারখানার, যার জন্য ধোঁয়ার পরিমাণ অনেক কম, তাই সেখানে সূর্যের আলো বাতাসে পড়ে সবটাই যেন চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিল। কখনো সূর্য এতটা সুন্দরভাবে পড়েনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম রশ্মি। ভ্যালি, উপত্যকা, রক, শিলা, অর হিল, অথবা পাহাড়ে। নেভার স আই, আমি কখনো দেখিনি। নেভার ফেল্ট, আমি কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর শান্তি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। নদী তার নিজস্ব গতিতে বয়ে চলেছে। তো এখানে দেখো রিভারকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, যেন মানুষের জীবন যেমন বয়ে যায়, বা মানুষ যেমন কোনো সজীব বস্তু যেমন মুভ করে, তেমনি রিভার যেন, নদী যেন সেরকম নিজের গতিতেই চলে যাচ্ছে। ডিয়ার গড, প্রিয় ভগবান। দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ। ওই বাড়িগুলো এখনো মনে হচ্ছে ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ স্টিল লাইং। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং সমস্ত সাহসী হৃদয়, মহৎ হৃদয় এখনো শুয়ে আছে। তো এখানে পুরো লন্ডন শহরটাকে মহৎ হৃদয়ের সাথে তুলনা করা হয়েছে, এখানে শহরকে পার্সনিফাই করা হয়েছে। গার্মেন্ট ওয়্যার,
লাইক আ গার্মেন্ট ওয়্যার, মানে এটা এখানে সিমিলি ইউজ করা হয়েছে, পোশাকের মতো, বা পোশাকের মতো মানে শহর যেন পোশাকের মতো পড়ে আছে, তো এটা একটা সিমিলি। ওকে, দেখো এই কবিতাটি সম্পূর্ণ লন্ডন শহরের সৌন্দর্যের বর্ণনা। যেই সময় কবিতাটি লেখা হয়েছিল সেই সময়ে লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটছিল, আর সেই শিল্প বিপ্লবের কিছু কুপ্রভাব শহরে দেখা দিচ্ছিল, যেমন চাইল্ড লেবার, যেমন ধরো পলিউশন, নেচারকে নষ্ট করে দিচ্ছিল। তো এই সময় কবিরা এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে নেগেটিভ ইফেক্ট, যে নেগেটিভ প্রভাব, যেগুলোর বিরুদ্ধাচারণ করেছে এবং সেইগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করেছে। এই কবিতাটিতেও তোমরা তেমনই দেখলে, সিম্পল সিম্পল নেচারের ওপরে এই কবিতাটি